সিজনে ওই জুন জুলাই আগস্ট ম্যাক্সিমাম রেইন তখনই সংঘটিত হয়, প্রায় 75 to 80%। কিন্তু আমরা যখন ফসল চাষ করি, মোস্ট অফ দি ক্রপ, এই যে এখন আমাদের মাঠে ফসল আসছে, এখন এই ফসল তোমার এপ্রিল মে পর্যন্ত থাকবে, এই সময় বৃষ্টি কম হয়, এটা আমাদের সমস্যা। অর্থাৎ এই ডিস্ট্রিবিউশনটা মানে আমাদের কৃষির জন্য আমাদের উপযোগী না। রেইনফল অনেক হয়, কিন্তু এগ্রিকালচারাল প্র্যাকটিসের জন্য এই রেইনফলটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড না, এটি আমাদের সমস্যা। এনিওয়ে, এখন আমরা আমাদের আলোচনায় যাব বাংলাদেশের ক্লাইমেট। তাহলে আমরা কিভাবে ক্লাইমেটকে ক্লাসিফাই করব? হ্যাঁ, তোমরা একটা জিনিস দেখো, এটা এখানে আমরা এখানে ক্লাইমেটকে ক্লাসিফাই করেছি সিজন বেসড, সিজনের নাম দিয়েছি। এবং তোমরা ছোটকাল থেকে জেনে আসছো যে 6 সিজনস ইন বাংলাদেশ, ষড়ঋতুর বাংলাদেশ। বিশ্বের কোথাও কিন্তু এই 6 সিজন চিন্তা করে না, বিশ্বের কোথাও 6টা সিজন চিন্তা করে না। ইন্টারন্যাশনালি দেয়ার আর 4 সিজনস। এত মনোযোগ দিয়ে ক্লাস করার পরে যখন আন্তর্জাতিকভাবে 4টা সিজনই স্বীকৃত, সেটা হলো উইন্টার, সামার, ক্লাস করতেছি অটাম এবং স্প্রিং। সেই নতুন করে থেকে খাই ক্লাস আমি করে আইছি। সিকোয়েন্সিয়ালি বলছি, উইন্টারের পর স্প্রিং, তারপরে সামার, তারপরে অটাম, এইভাবে চক্রাকারে 4টি সিজন ইন্টারন্যাশনালি স্বীকৃত। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা ষড়ঋতু বলি, যে 6 ঋতুর দেশ বাংলাদেশ, এবং সেটা আমরা এখন বলবো না। আমরা এই স্টেজে এসে আমরা ষড়ঋতুর বাংলাদেশ বলবো না। অ্যাকচুয়ালি বাংলাদেশের সিজন হলো 3টা। যদি ব্রডলি চিন্তা করো, ড্রাই উইন্টার, এটা একটা শর্ট সিজন, এই এখন যেটা চলতেছে, যে মিড ডিসেম্বর টু ফেব্রুয়ারি, এই 2.5 মাস। তারপর সামার, এই লং সামার, একটি লম্বা সামার আছে বাংলাদেশে, এই মার্চ থেকে যে শুরু হবে একবার মিডল অফ অক্টোবর পর্যন্ত সামার সিজন। আর একটা শর্ট সিজন আছে মিড অক্টোবর টু মিড ডিসেম্বর, 2 মাসের একটি অটাম। এই 3টা সিজন, এর মধ্যে সামারকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। তার মানে বাংলাদেশ হল সামার ডোমিনেটেড কান্ট্রি, মানে গ্রীষ্মকাল প্রধান দেশ বাংলাদেশের। যেহেতু সামারটা লম্বা, এই সামারকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ওয়ার্ম সামার, মার্চ টু মে, ওই যে যখন থাকে কাঠ ফাটা রোদ, আমরা যেটা বলি হিট ওয়েভ, যখন আসে, তাপ প্রবাহ, বৃষ্টিপাত তেমন হয় না, বা না হয় না বলেই চলে, বা মিনিমাম হয়, প্রচুর সূর্যের আলো থাকে, হিটলোড থাকে, সূর্যের আলো বেশি থাকে, বৃষ্টিপাত কম হয়, এটা হলো ওয়ার্ম সামার। এবং এগ্রোনমি ডিপার্টমেন্ট থেকে তোমরা হয়তো এইভাবে শুনে আসছো খরিফ ওয়ান, খরিফ ওয়ান তোমরা শুনে আসছো, সেটা হলো সেই ওয়ার্ম সামার, মার্চ টু মে। এটা হলো সামার মনসুন রেইনি সিজন, ট্রপিক্যাল মনসুন যে ক্লাইমেট, সেই মনসুন ক্লাইমেটটি অ্যাকচুয়ালি এইটা, সামার মনসুন রেইনি সিজন, জুন টু মিড অক্টোবর। এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়, এবং বাংলাদেশের মোস্ট অফ দি রেইন এখানেই হয়, প্রায় 75 থেকে 80% রেইন এখানে সংঘটিত হয়। তার মানে বাংলাদেশ হল সামার ডোমিনেটেড কান্ট্রি। মার্চ থেকে যে তাপমাত্রা বাড়ে, সেই তাপমাত্রা বাড়তি থাকে একদম অক্টোবর, মিডল অক্টোবর পর্যন্ত। আর একটা ড্রাই উইন্টার আছে, আর একটা শর্ট অটাম আছে। এগুলো বাংলাদেশের ক্লাইমেটিক ক্লাসিফিকেশন। তাহলে তোমরা কোপেনে দেখেছো যে কোপেনের ক্লাসিফিকেশনটা মূলত ছিল রেইনফল এবং টেম্পারেচার উপর ভিত্তি করে। এটা কোপেনটা ছিল একটা এমপিরিক্যাল ক্লাসিফিকেশন, রেইনফল এবং টেম্পারেচার। আর বাংলাদেশের ক্লাইমেট হলো সিজন বেসড, সিজন বেসড ক্লাসিফিকেশন। এখানে 3টা ভেরিয়েবল বিবেচনা করছে, সেটা হলো যে টেম্পারেচার, রেইনফল এবং ডিরেকশন অফ উইন্ড, উইন্ড ডিরেকশন, বায়ু প্রবাহের দিক, এটাকে বিবেচনায় আনা হয়েছে। এই 3টা প্যারামিটার এখানে দেখো, যে বেসড অন টেম্পারেচার, রেইনফল এন্ড ডিরেকশন অফ উইন্ড, এই 3টা ভেরিয়েবলের বিবেচনায় বাংলাদেশের ক্লাইমেটকে সিজনে বিভক্ত করা হয়েছে। কারণ এক এক সিজনের
ক্যারেক্টার এক এক রকম হবে। এটা হলো সিজন বেসড ক্লাসিফিকেশন। আচ্ছা, আর কুফেনেটা কি ছিল? কুফেনেটা ছিল মানে প্ল্যান বেসড ক্লাসিফিকেশন। এই কুফেনে তোমরা যে ভাগগুলো দেখিছো, সেই এক এক ভাগে এক এক রকম প্ল্যান্ট জায়গা করে নিয়েছে। এক এক ক্লাইমেটে এক এক রকম প্ল্যান্ট সেখানে জন্মে। এই জন্য কুফেনে ক্লাসিফিকেশনটা হলো প্ল্যান্ট বেসড অন দুইটা ভেরিয়েবল সেখানে বিবেচনা করা হয়েছে। যে কুফেন্স ইজ দ্য প্ল্যান্ট বেসড ক্লাসিফিকেশন, যে ভেরিয়েবল এখানে কনসিডার করা হয়েছে রেইনফল এবং টেম্পারেচার। এবং পরিষ্কারভাবে শুনে রাখো, বাংলাদেশের ক্লাইমেটটা হলো সিজন বেসড, কুফেনেরটা প্ল্যান্ট বেসড, বাংলাদেশটা সিজন বেসড। এখানে 3 ভেরিয়েবলস কনসিডার করা হয়েছে, টেম্পারেচার, রেইনফল এবং ডিরেকশন অফ উইন্ড। এই বিষয়গুলো মনে রাখবো। ওকে, এখন আমরা এই সিজনগুলো আমরা বলবো। যে ড্রাই উইন্টার, এই বর্তমানে আমরা উইন্টার সিজনে আছি। ড্রাই উইন্টার কি? জানুয়ারি ইজ দ্য কুলেস্ট মান্থ, এবং লাকিলি আজকে জানুয়ারি। দেখো জানুয়ারি বাংলাদেশের শীতের নেচারটা তোমরা দেখো, যে এটা বলা হয়েছে মিডল অফ ডিসেম্বর টু ফেব্রুয়ারি আমরা শীত ধরি, শীতকাল বাংলাদেশে ড্রাই উইন্টার। যে মিডল অফ ডিসেম্বর মানে পৌষ, মিডল অফ ডিসেম্বর মানে পৌষ মাস শুরু হলো, মিডল অফ জানুয়ারিতে এসে মাঘ মাস শুরু হয়েছে, এবং এই মাঘ চলবে মিডল অফ ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরে এই মাঘ শেষ হয়ে যাবে। এবং আমাদের মুরব্বীরা বলে যে পৌষের শীতে মোষ কাঁপে, মানে মহিষ। পৌষ মাসের শীতে মহিষ কাঁপে, বলে পৌষের শীতে মোষ কাঁপে, আর মাঘের শীতে বাঘ কাঁপে। মানে পৌষের শীতে, পৌষ মাস আর কি, যেটা পৌষ মাস কোনটা? ডিসেম্বর টু মিডল অফ জানুয়ারি, এই পৌষ মাস। আর মাঘ মাস কোনটা? ফ্রম মিডল অফ জানুয়ারি টু মিডল অফ ফেব্রুয়ারি। এবং শীতটা এই পৌষ মাস থেকে শুরু হয়, মিডল অফ ডিসেম্বর থেকে শুরু হয়, সেটা সারা পৌষ আস্তে আস্তে শীত বাড়ে। মাঘ মাস যখন আসে মিডল অফ জানুয়ারি আর এন্ড অফ জানুয়ারি, এই মাঘের প্রথম অর্ধেক, এইখানে এসে শীতটা একদম ম্যাক্সিমাম হয়, অর্থাৎ ম্যাক্সিমাম কোল্ডেস্ট এই সময় হয়, যে সময়টা আমরা এখন পার করতেছি। এবং তোমরা দেখো এই শীত আর 4-5 দিন থাকবে। তার মানে এই ডিসেম্বর শেষ হবে, ফেব্রুয়ারি শুরু হবে, দেখবা শীত আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে মাঘের অর্ধেক পর্যন্ত শীত থাকে। এবং এই মাঘের প্রথম অর্ধেক, এই মিডল অফ জানুয়ারি টু এন্ড অফ জানুয়ারি, জানুয়ারি 16 থেকে জানুয়ারি 31, এই যে মানে জানুয়ারির শেষের অর্ধেক, এটা হলো মাঘের প্রথম অর্ধেক। এখানে এসে শীতটা ম্যাক্সিমাম এখানে কোল্ডেস্ট হয়। তারপরে কি হবে? যখন ফেব্রুয়ারি আসবে তখন শীতটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে, মানে ওয়ার্ম আসবে আর কি আস্তে আস্তে। কেন তাই সেটা জানো তোমরা? সেই বিষয় হলো এখন সূর্য ম্যাক্সিমাম এই সকালের দিকে চলে আসছে। সূর্য এখন ম্যাক্সিমাম 6:45 দিকে সূর্য এখন উদয় হয়, 6:45 দিকে। এবং এই ফেব্রুয়ারি যখন আসবে তখন এটা ব্যাক করবে, তখন এটা আস্তে আস্তে এই দিক থেকে দিন বড় হইতে থাকবে। সন্ধ্যার দিক থেকে দিন কিন্তু বড় হইতেছে মিডল অফ ডিসেম্বর থেকে। জি স্যার। মিডল অফ ডিসেম্বর থেকে সন্ধ্যার দিকে দিন বড় হইতেছে, সন্ধ্যার দিকে, কিন্তু সকালের দিকে কিন্তু ছোট হইতেছে। এবং এই সকালের দিকে ছোট হওয়াটা এন্ড অফ জানুয়ারি পর্যন্ত থাকে। যখন ফেব্রুয়ারি আসে তখন সূর্য আবার দিনটা সকালের দিক থেকে আবার বড় হইতে থাকে। যার কারণে বিকেলের দিকে থেকে তো বড় হইতেই আছে 1 মাস আগে থেকেই, আর ফেব্রুয়ারি থেকে সকালের দিক থেকেও দিনটা বড় হবে, সূর্য আগে উঠবে এবং আস্তে আস্তে শীত বিদায় নিতে থাকে। এখন থেকে একটু একটু কমতেছে স্যার। হ্যাঁ, এখন কমতেছে, কিন্তু এই সময় এই তোমার মানে এই পৃথিবী থেকে ম্যাক্সিমাম হিট আউট হয়ে গেছে। এই পৃথিবী থেকে ম্যাক্সিমাম হিট আউট হয়েছে এবং সূর্য অল্প সময় থাকে, যার কারণে এই সময় শীতটা ম্যাক্সিমাম হয়েছে। যেটাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ
the dry winter season started from mid December and continue to February এই পর্যন্ত শীত থাকে। তো ম্যাক্সিমাম শীতটা থাকে এই মিডল অফ জানুয়ারি টু এন্ড অফ জানুয়ারি। এটা আবার মাঘ মাসের প্রথম অর্ধে। এই জন্য মুরব্বীরা বলে যে মাঘের শীতে বাঘ কাঁপে, মানে শীতটা সবচেয়ে এটা কোল্ডেস্ট হয় এই সময়টা। এখানে দেখো যে মিন টেম্পারেচার হলো 17 ডিগ্রি সেলসিয়াস। তবে কোথাও কোথাও দেখবা উত্তরবঙ্গে বা কোনো কোনো দিন তোমরা আবহাওয়ার খবরে পড়বা 7 ডিগ্রি 9 ডিগ্রি পর্যন্ত কিন্তু এটা কুল ডাউন হয় দেশের কোথাও কোথাও। আমরা আবহাওয়ার খবর এটা শুনি যে আজকে নীলফামারী বা আজকে তোমার এই যে দিনাজপুরে এত ডিগ্রি মিনিমাম রেকর্ড করা হয়েছে। তো 7 ডিগ্রি এইটাই আমরা দেখি আর কি। 7 ডিগ্রির নিচে আমাদের বাংলাদেশে মানে খুব কম রেকর্ড হয় আর এই শীতের 1-2 দিন 7 ডিগ্রি যখন শৈত্যপ্রবাহ হয় তখন এই তোমার এই 7 ডিগ্রি পর্যন্ত এটা আমরা পেয়েছি। এবং এটা দেশের উত্তর পশ্চিমাংশে এটা বেশি কুল ডাউন হয়, আর দেশের পূর্ব এবং দক্ষিণ অংশে এটা এত কুল ডাউন হয় না, কম কুল ডাউন হয়। এবং এই সময় আমরা যেহেতু বলেছি 3টা ভেরিয়েবলের ভিত্তিতে করা হয়েছে, যে একটি হলো টেম্পারেচার, আর হলো রেইনফল, আর হলো ডিরেকশন অফ উইন্ড। তাহলে 3টা ভেরিয়েবল দিতে হবে। যেই সময় রেইনফল হয় মাত্র 2%, অ্যানুয়াল যে রেইনফল তার মাত্র 2% রেইনফল এই সময় হয়। এবং ইন সাম ইয়ার্স দেয়ার ইজ নো রেইন অকার, কোনো কোনো বছর রেইন হয়ও না। এই তোমরা এই ফেব্রুয়ারি আসতেছে দেখবা ফেব্রুয়ারিতে একটা রেইন হয়। আমার অভিজ্ঞতা আমি দেখেছি ফেব্রুয়ারিতে একটা রেইন হয়, স্পেশালি ফেব্রুয়ারির 20 থেকে 28 তারিখের মধ্যে, মানে লাস্ট ফেব্রুয়ারির দিকে, এন্ড অফ ফেব্রুয়ারির দিকে একটা রেইন হয়। এবং এই রেইনটা খুবই মানে উপকারী, বিশেষ করে বোরো চাষের জন্য, রবি ফসলের জন্য এই রেইনটা খুব উপকারী। এবং এই রেইনটা, এই উইন্টারের রেইনটা ডিসেম্বরে রেইন হয় না বললেই চলে, জানুয়ারিতে রেইন হয় না বললেই চলে, ফেব্রুয়ারিতে এসে একটা রেইন হয়, কোনো কোনো বছর হয়ও না। স্যার এটাতে এসিড বৃষ্টি হয় না স্যার? আমরা পাইনি, বাংলাদেশে পাইনি, বাংলাদেশে আমরা এসিড বৃষ্টি পাইনি। আর এসিড বৃষ্টি সেই জায়গায় হবে যেখানে তোমার ইন্ডাস্ট্রিয়ালাইজড, সেই ইন্ডাস্ট্রিয়ালাইজড ম্যাক্সিমাম বাংলাদেশের ইন্ডাস্ট্রি তো মানে ক্যাপিটাল বেস, ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি বাংলাদেশের হলো ক্যাপিটাল। ক্যাপিটালে যদি এসিড বৃষ্টি হয়, কিছু হতে পারে লো কনসেন্ট্রেশনে, তো সেখানে তার ফসল নাই, যার কারণে আমরা এটা বুঝি না। সেই এসিড বৃষ্টি যদি এগ্রিকালচার ফিল্ডে হয় তখন সেটার সিমটমটা বেশি বোঝা যাবে। তো বাংলাদেশে আমরা এখনো রেকর্ড পাইনি। ইন্ডিয়াতে হয় এটা, ইন্ডিয়াতে কোথাও কোথাও এসিড বৃষ্টি হয়, এটা আমরা রেকর্ড আছে, কিন্তু বাংলাদেশে আমরা এখনো এসিড বৃষ্টি আমরা পাইনি, রেকর্ড পাইনি। তাহলে ভেরিয়েবল, হ্যাঁ বলো। স্যার আপনি বলছেন স্যার সূর্যের তাপ কম হয় সেজন্য স্যার শীতটা বেশি হয় বা হিট বেশি রিলিজ হয়। হ্যাঁ, এখন হিটটা বেশি রিলিজ হলে গরম হওয়ার লাগার কথা না স্যার? কোনটা? হিট বেশি রিলিজ হলে গরম লাগার কথা না স্যার? না না, হিট রিলিজ মানে এটা তো একদিনে হয় নাই। হিটটা রিলিজ হওয়া শুরু হয়েছে তোমার সেই ডিসেম্বর থেকে। ডিসেম্বর থেকে হিট রিলিজ হওয়া শুরু হয়েছে। একদিকে হিট রিলিজ হইতেছে, আরেকদিকে সূর্যের আলো কম আসতেছে, সূর্য দূর দিয়ে যাচ্ছে, সূর্য সেই দক্ষিণ গোলার্ধ দিয়ে, ম্যাক্সিমাম দক্ষিণ গোলার্ধ দিয়ে অতিক্রম করতেছে। দেখবা যে যদি একটা সার্কেল আঁকো, সার্কেলের দক্ষিণ সাইড দিয়ে সূর্য মানে চলে যাচ্ছে আমাদের প্রেক্ষাপটে, সূর্য দূর দিয়ে যাচ্ছে। হিট এমনি হিট রিলিজ হইতেছে ডিসেম্বর থেকে, আর হিট আসতেছে কম। ঠিক আছে বিষয়টা? হিট কম আসতেছে। দেখবা রোদ আছে, দেখবা রোদ আছে কিন্তু রোদের হিট নাই, তাপ নাই, হিট আসতেছে কম। কেন হিট কম আসতেছে? সূর্য দূর দিয়ে ক্রস করতেছে। সূর্য মানে পারপেন্ডিকুলারলি রে কখন দেয়? সামারে লম্বভাবে কিরণ দেয়, আর শীতের মধ্যে কিরণ দেয় তির্যক ভাবে কিরণ দিচ্ছে, আর দূর দিয়ে যাচ্ছে। এই দূর দিয়ে যাচ্ছে বলেই তির্যক ভাবে কিরণ দিচ্ছে, হিট কম আসতেছে। আর রিলিজ হইতেছে ডিসেম্বর থেকেই, মানে যেটুকু হিট আসে তার চেয়ে বেশি চলে যায় কেন তা জানো? কেন চলে যাচ্ছে বেশি? এটা তো একটা কোয়েশ্চন, যে স্যার এটা তো অন্য সিজনের ক্ষেত্রে এটা বললেন না, কেন হিট চলে যাচ্ছে? দিন ছোট রাত বড়, দিনে তো হিট আসে, দিনটা তো ছোট, কম হিট আসতেছে, আর রাতটা তো লম্বা, রাত্রে হিটটা বেশি চলে যাচ্ছে। যেহেতু রাতটা লম্বা,
হিটের চলে যাওয়াটা বেশি, এই জন্য মানে শীত বেশি হচ্ছে, রাত লম্বা বিদায়। আর সামারে কি হয়? সামারে উল্টা, দিন লম্বা রাত ছোট। সারাদিন হিট আসতেছে, দিন লম্বা আর রাত ছোট। রাতে সেই হিট মানে হিটের যে মানে যেটা ক্ষয় হবে, যেটা চলে যাবে, সেই হিট চলে যাওয়ার আগে আবার দিন শুরু হচ্ছে। তার কারণে ওই মানে গরম বাড়তেই থাকে সামার সিজন। তিনটা ভেরিয়েবলের মধ্যে এখানে খেয়াল করো যে তাপমাত্রা তো রেকর্ড বললাম মিনিমাম 7 ডিগ্রি পর্যন্ত হয়, এভারেজে 17 ডিগ্রি সেলসিয়াস। আর রেইনফল হবে অনলি মাত্র 2% সারা বছরের। আর কোল্ড উইন্ড আসবে, এই কোল্ড উইন্ডটা আসবে হলে তোমার কন্টিনেন্ট টু ওশেন, মহাদেশ থেকে উইন্ড তোমার যাবে সাগরের দিকে। এই জন্য মহাদেশ বলতে আমরা কি বুঝবো এখানে? এখানে ইন্ডিয়া, সাইবেরিয়া, এশিয়া, এশিয়া যদি ধরো কন্টিনেন্টটা এশিয়ান কন্টিনেন্ট, এবং এশিয়ান কন্টিনেন্টের এখানে যে কোল্ডের যে সেন্টার সেটা হচ্ছে সাইবেরিয়া। এই সাইবেরিয়া এবং ইন্ডিয়া, এই তোমার হিমালয়, এইটা হলো তোমার কোল্ড উইন্ড। এইটা তোমার প্রবাহিত হবে তোমার মহাদেশ থেকে সাগরের দিকে। এই জন্য উত্তরের বায়ু বলি আমরা, যে বায়ু উত্তর থেকে আসতেছে। আসলে উত্তরটা ইম্পর্টেন্ট না এখানে, নর্থ এয়ার, উত্তর দিক থেকে বায়ু আসতেছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো বায়ুটা মহাদেশ থেকে সাগরের দিকে যাচ্ছে। আমরা সোজাসুজি বলি যে উত্তরের বাতাস বা উত্তরীলা বাতাস বলি আমরা, উত্তরের বাতাস। কিন্তু এই দিকটা উত্তরের কথার চেয়ে বেশি কারেক্ট হলো যে উইন্ড ব্লোস ফ্রম কন্টিনেন্ট টু ওশেন। এই কন্টিনেন্টের আসলে এটার মেইন হিট সোর্স হইলো তোমার সাইবেরিয়া এবং হিমালয় পর্বত। কারণ হলো যে যেখানে ঠান্ডা বেশি থাকবে সেখানে হাই প্রেসার থাকবে, আর যেখানে গরম বেশি থাকবে সেখানে লো প্রেসার থাকবে। তো উইন্ডের ক্যারেক্টারই হইলো যে উইন্ড ব্লোস ফ্রম হাই প্রেসার টু লো প্রেসার। কেন এখানে সাগর কেন এখন লো প্রেসারে থাকবে? কারণ সূর্য এখন সাগরের উপর অবস্থান করতেছে, সূর্য এখন কন্টিনেন্টের উপর নাই, এশিয়ান কন্টিনেন্টের উপর এখন সূর্য নাই, সূর্য এখন সাগরের উপর, পানির উপর সূর্য অবস্থান করতেছে, যার কারণে সাগরের উপর এখন লো প্রেসার। আর কন্টিনেন্টের যেহেতু ঠান্ডা, এই কন্টিনেন্ট এখন হাই প্রেসার। যে বায়ুর ধর্মই হইলো যে উইন্ড ব্লোস ফ্রম হাই প্রেসার টু লো প্রেসার। একটা ভ্যাকুয়াম হবে, এই ভ্যাকুয়াম পূরণ করার জন্য বায়ু মানে উচ্চ চাপ কেন্দ্র থেকে নিম্ন চাপ কেন্দ্রের দিকে প্রবাহিত হবে। এখন কন্টিনেন্ট হলো হাই প্রেসারে আছে, যেহেতু ঠান্ডার মধ্যে এই এয়ার হাই প্রেসারে থাকে। আর যেখানে গরম সাগরের উপর, সূর্য এখন সাগরের উপর অবস্থান করতেছে, যার কারণে সাগরের উপর এখন লো প্রেসার। এখন এই উইন্ড ব্লোস ফ্রম কন্টিনেন্ট টু ওশেন, এবং যেহেতু কন্টিনেন্ট থেকে আসতেছে, কন্টিনেন্ট এখন ঠান্ডা, এই জন্য এই বায়ুটা ঠান্ডা বায়ু। এবং যেহেতু কন্টিনেন্ট থেকে আসতেছে, কন্টিনেন্ট হলো শুকনা শুষ্ক, এই জন্য এটা বৃষ্টিপাত ঘটায় না, মিনিমাম বৃষ্টিপাত ঘটায়। এখন আসো এই সিজনের ইফেক্ট কি? হ্যাঁ, এই সিজনের ইফেক্ট আছে, ডিজিজ, ইনসেক্ট, উইড ইনফেস্টেশন কম হয়। কারণ এই ঠান্ডাতে একদিকে ঠান্ডা, লো টেম্পারেচার, আর এদিকে মিনিমাম মানে হিউমিডিটি কম, যার কারণে এই পেস্টের আক্রমণ কম হয়। এই যে ফগ কি করে, যে এখন যে উইন্টারে ফগ আছে, এই ফগে ফটোসিনথেসিস এবং ট্রান্সপিরেশন ডিলে করে দেয় বা কমিয়ে দিচ্ছে। তবে কিছু কিছু রোগ বলাই, যেমন ফাইটোথেরা ইনফেস্টেন্স, লেট ব্লাইট অফ পটেটো, এটা কিন্তু প্রাদুর্ভাব হইতে পারে। আর এটা এমন একটা স্পেসিফিক ডিজিজ যেখানে ঠান্ডা লাগে, যে কোল্ড ওয়েদার, ড্রিজলিং, গুড়ি বৃষ্টি লাগে, এই ওয়েদারে তোমার এটা ইনফেস্ট করে। এ লট অফ সিরিয়াস। হ্যাঁ বলো স্যার, এই সিজনে কি উইডও কম হয়? হ্যাঁ, উইড কম হয়, অবশ্যই উইড কম হবে, ডিজিজ কম হবে, ইনসেক্টের আক্রমণ কম হবে। শুধু এক্সেপশন হলে তোমার এই যে ফাইটোথেরা ইনফেস্টেন্স, এটার আক্রমণ আবার বেড়ে যায়। কারণ কি, এটার রিকোয়ারমেন্ট হলো তাপমাত্রা লো টেম্পারেচার হওয়া লাগবে। স্যার, গুড়ি বৃষ্টিতে যেন রোগের কথা কোনটা বললেন? এই যে ফাইটোথেরা ইনফেস্টেন্স, লেট ব্লাইট অফ পটেটো। ও আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটা হয়। তোমার তো জানো এটা একটা হিস্টোরিক, আয়ারল্যান্ডে এটা মহামারী ঘটেছিল, অনেক লোক মারা গিয়েছিল। বাংলাদেশে কিন্তু এটা স্পোরাডিক হয়, বাংলাদেশে এটা হয় স্পোরাডিক। এই ফেব্রুয়ারিতে যখন ড্রিজলিং হবে, এই ড্রিজলিংটা বাংলাদেশে ফেব্রুয়ারিতে হবে কিছু দেখবা, তখন কোথাও এটা হইতে পারে। এই লট অফ সিরিয়ালস, এই যে হুইট, বার্লি, এই সিরিয়ালস গুলো এখানে চাষ হয়, ইভেন পালস, ভেজিটেবলস, এই লট অফ ক্রপস চাষ করে ফার্মার এই সিজন। এই সিজনটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সিজন বাংলাদেশের জন্য। দেখবো যে মাঠ বোঝে ফসল আর ফসল।
কোনো ফলন কিন্তু এখন নেই, কোনো পতিত জমি নাই, সারা বাংলাদেশ এখন ফসলে ঢাকা। তারপরে হুইট ব্লাস্ট হয় স্যার, কোনটা? হুইট ব্লাস্ট। হ্যাঁ হ্যাঁ, হুইট ব্লাস্ট হয়, কারণ ওটাও তোমার যেহেতু হুইট এই সিজনে হয়, এবং ব্লাস্টটাও তোমার তোমারই ফেভার করে। হাই টেম্পারেচার এন্ড হাই হিউমিডিটি প্রিভেল করলে তখন হয়। হ্যাঁ হুইট হুইট যাই হোক, এটা বাংলাদেশের এটাও আছে আর কি, হুইট ব্লাস্ট। তো হুইট ব্লাস্ট রেজিস্ট্যান্ট জাত তৈরি করতেছে, কাজে এটা অত বাংলাদেশের এটা মানে এত না কনসার্ন না, কেন হুইট ব্লাস্ট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি তৈরি করতেছে বা অলরেডি আছে আর কি বাংলাদেশ। তবে হ্যাঁ এই সিজনে হয়, যেহেতু হুইট এই সিজনে হয়, কাজে ব্লাস্ট তো এই সিজনে হবে। তারপরে শর্ট ফটোপিরিয়ডিক ক্রপস গ্রো করে, যে সমস্ত ফসলের মানে ফুল ফোটানোর জন্য শর্ট ডে দরকার, তারা এই সিজনে তাদেরকে গ্রো করা হয়। যেমন সিম, এই যে আমরা সিম খাচ্ছি, এটা সারা বছর কিন্তু গাছ হবে, কিন্তু ফল কিন্তু হবে, কারণ এই সিমের ফুল ফোটানোর জন্য শর্ট ডে দরকার। তো এরকম যে সমস্ত ফসল শর্ট ডেতে ফল দিবে, তাদের কিন্তু তোমার অন্য সিজনে গ্রো করতে পারবে না এই সিজনে। কিন্তু এই সিজনের আরেকটা ফসলের ইম্পর্টেন্ট আছে, সেটা হলো তোমার কুল রিকোয়ার্ড ক্রপ, যেগুলো একটা হলো শর্ট ডে প্ল্যান্টও এই সিজনে ফল দিবে, আর কুল রিকোয়ার্ড কুল ক্রপস। কুল ক্রপস কি? ক্যাবেজ, কলিফ্লাওয়ার, ব্রোকলি, এই কুল ক্রপস গুলা কিন্তু এই সিজনে কিন্তু ফুল দেবে বা তাদের প্রোডাকশন হবে। তারপরে যে মনে করেন এই যে মূলা, গাজর। স্যার হ্যাঁ লং ডে ক্রপ গুলাতে যদি আমরা উইন্টার লাগাই, তাহলে ফ্লাওয়ারিং এর জন্য আমরা যদি এক্সট্রা লাইট আমরা দিতে পারি, তাহলে তো সে মানে উইন্টারও মানে ফ্লাওয়ারিং করবে, তাই না? যদি আমরা সিড প্রোডাকশনের জন্য কোনো ক্রপ করে থাকি। কোনটা যে শর্ট ডে গুলো? না স্যার, মানে লং ডে করবো আর কি, আমি লং ডেটা উইন্টারে করে ফ্লাওয়ারিং করতে যাচ্ছিলাম, তাহলে তো এক্সট্রা যে লাইট আমরা দেই, দিনের দৈর্ঘ্য বাড়াই দিতে হবে। দিনের দৈর্ঘ্য তো স্যার এক্সট্রা আর্টিফিশিয়ালি দিতে হবে না লাইট? হ্যাঁ, তুমি যদি ওই লাইট, যে পরিমাণ লাইট তার রিকোয়ার্ড আছে, সেই পরিমাণ লাইট যদি তুমি আর্টিফিশিয়ালি সাপ্লাই দিতে পারো, হ্যাঁ ওকে হবে, অসুবিধা নেই। মানে রিভার্স সিচুয়েশনটা কিভাবে করব যদি মানে লং ডে যদি আমি শর্ট ডে বিষয়টা করতে চাই? তাহলে তোমাকে ডার্ক রুম করতে হবে, ডার্ক রুম, বুঝতে পারছো? ও তোমাকে ডার্ক রুম করে, মনে করো যে 10 ঘন্টা রিকোয়ারমেন্ট তার লাইটের, ওই 10 ঘন্টা তুমি লাইট রাখলা, আর বাকি সময় তুমি লাইট অফ করে দিলা, অফ করে তুমি অন্ধকার বানিয়ে দিলা, ডার্ক রুম। হ্যাঁ, এগুলো খুব এক্সপেন্সিভ, বুঝছো? বাংলাদেশের জন্য এগুলো খুব এক্সপেন্সিভ। এগুলো রিসার্চ পারপাসে হচ্ছে বিভিন্ন দেশে, কিন্তু এটা খুব এক্সপেন্সিভ আর কি। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আচ্ছা এই যে আমি যেটা বললাম ক্যাবেজ, কলিফ্লাওয়ার, ব্রোকলি, এরা কি শর্ট ডে প্ল্যান্ট না লং ডে প্ল্যান্ট? আমরা তো শীতকালে চাষ করে এগুলো খাচ্ছি, তাই না বিষয়টা? শর্ট ডে প্ল্যান্ট। না না না, শর্ট ডে প্ল্যান্ট মনে রাখো, এগুলো কিন্তু লং ডে প্ল্যান্ট। তাহলে স্যার শীতকালে কিভাবে হয় স্যার? না না, লং ডে ফ্লাওয়ারিং করবে। স্যার লং ডে ফ্লাওয়ারিং তো খাই না আমরা, ফ্লাওয়ার তো খাই না। না না, শোনো, আমরা যেগুলো খাচ্ছি এগুলো তো ফ্লাওয়ার না, এগুলো হলো হেড। এই হেড ফরমেশনের জন্য শীত দরকার। তুমি যদি এগুলো না খাও, তাহলে ফিল্ডে রেখে দাও, যখন শর্ট ডে চলে যাবে, যখন স্প্রিং আসবে, যখন লং ডে আসা শুরু হবে, এই মাথা ফেটে ফ্লাওয়ারিং স্টক বের হয়ে আসবে। সেই ফ্লাওয়ারিং স্টক গুলো দেখলে মানে সরিষার মতো, এগুলো তো ক্রুসিফেরি ফ্যামিলির ক্রপ, এগুলো ক্রুসিফেরি ফ্যামিলি। এগুলো কিন্তু ফুল না, আমরা যেগুলো খাচ্ছি কিন্তু ফ্লাওয়ার না, এগুলো হলো ফ্লাওয়ারিং প্রিমোর্ডিয়া, কার্ড বা হেড বলা হয়। ফ্লাওয়ারিং প্রিমোর্ডিয়া মানে ফুল আসার আগের স্টেজ। আমরা যদি এগুলো না খাই, ফিল্ডে রেখে দেয়, তাহলে এই হেড ফেটে ফ্লাওয়ারিং স্টক বের হইবে, সেটা হলো তোমার অ্যাকচুয়াল ফ্লাওয়ার, এবং সেটা লং ডেতে ঘটবে। এটা মনে রাখবে, দিস আর নট দি শর্ট ডে প্ল্যান্ট, দিস আর দি লং ডে প্ল্যান্ট। কিন্তু আমরা এই মাথা খাওয়ার জন্য শর্ট ডেতে চাষ করি, কারণ এই মাথা যেগুলো হয় এগুলোর জন্য আমার শর্ট ডে, এই কুল দরকার, শর্ট ডে দরকার না, কুল দরকার। সিমের জন্য কিন্তু কুল দরকার না, সিমের জন্য শর্ট ডে দরকার। বাঁধাকপি, ফুলকপির জন্য কিন্তু শর্ট ডে দরকার না, তাদের জন্য কুল দরকার, ঠান্ডা দরকার, তাদের রিকোয়ারমেন্ট কিন্তু ভিন্ন। এনিওয়ে, এখন আমরা আসি নেক্সট সিজন, কারণ আমাদের শেষ করতে হবে এটা। এই দেখো, যে এখানে 2টা স্লাইড দেওয়া আছে, এই শীতের, এই যে এই বর্তমান শীতের যে অবস্থা, দেখো কুয়াশা এরকম মানে থাকে আর কি।
তীব্র শীত, এত শীত যে এই তো আর খুব কঠিন অবস্থা। এই আর 4-5 দিন থাকবে, এরপরে শীত আর খুঁজে পাবে না, তখন ফেব্রুয়ারিটা খুব আরামের হবে আর কি। এই জানুয়ারি বিদায় হবে, শীত বিদায় হবে আস্তে আস্তে। তারপরে আসো তোমার এই যে মানে ওয়ার্ম সামার, মার্চ টু মে। মার্চ টু মে এটা তোমার এই যে এটা মার্চ টু মে একটা শর্ট সিজন, 3 মাসের একটা সিজন। তো এই সময় উইন্ড স্পিড, উইন্ড ডিরেকশনটা স্পেসিফিক থাকে না। এই সিজনের প্রথম দিকে উইন্ড ডিরেকশন থাকে কন্টিনেন্ট টু ওশেন, কিন্তু এই সিজনের শেষের দিকে উইন্ড ঘুরে যায়, উইন্ড ঘুরে রিভার্স হয়, উইন্ড ব্লোস ফ্রম ওশেন টু কন্টিনেন্ট। তখন যখনই গরম বাড়তে থাকবে, সূর্য আসতে থাকবে, তোমার সূর্য কন্টিনেন্টের দিকে আসতে থাকবে, তারপর সূর্য আস্তে আস্তে আমাদের দেশের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ সূর্য ল্যান্ডের দিকে আসতেছে, তখন বায়ুর ডিরেকশন ঘুরে যাবে। সিজনে প্রথম থাকবে বায়ুর ডিরেকশন, উইন্ড ডিরেকশন ফ্রম ওশেন টু কন্টিনেন্ট, আর এই সিজনের শেষের দিকে উইন্ড ব্লোস ফ্রম ওশেন টু কন্টিনেন্ট, সাগর থেকে তোমার স্থলভাগের দিকে উইন্ড প্রবাহিত হবে। এবং এই সময় তাপমাত্রা বেশি থাকে, এবং এপ্রিল ইজ দ্য হটেস্ট মান্থ। বাংলাদেশের মধ্যে এপ্রিল সবচেয়ে হটেস্ট মান্থ, যেটা বলা হয় যে মধ্যচৈত্র থেকে মধ্য বৈশাখ দেশ, এটা হলো এপ্রিল সবচেয়ে হটেস্ট মান্থ। এবং এই সময় নানান প্রকার হয়, এই যে কালবৈশাখী, থান্ডার স্টর্ম, সাইক্লোন, শিলাবৃষ্টি এই সময় ঘটে, এগুলো হয়। এবং এই সময় বৃষ্টিপাত হয় তোমার এই যে আমরা কালবৈশাখী ঝড় বলি, নর ওয়েস্টার যেটা, বা এন ওয়েস্টার বা নর ওয়েস্টার কালবৈশাখী, এই সমস্ত ঝড় বৃষ্টির সময় কিছু বৃষ্টিপাত হয়, এবং সেটা 15 থেকে 20%, 15 to 20% রেইনফল এই সময় হয়। এবং এই রেইনফলটা খুবই উপকারী, কারণ এই সময় আমরা খরিফের যে আমরা পাট, আউশ রাইস, আমন রাইস এই সমস্ত চাষাবাদ করি, এই রেইনের উপর নির্ভর করে আমরা। এছাড়া স্ট্যান্ডিং ক্রপ যেগুলো থাকে, বিশেষ করে সুগার কেন, তার জন্য এই অল্প বৃষ্টি হলেও এটা খুব ইফেক্টিভ হয়। এই সময় তাহলে কি আমরা কি দাঁড়াইলো কি ফিশার কি উইন্ড ডিরেকশন হইলো তোমার মিক্সড। এট দ্য আর্লিয়ার অফ দিস সিজন wind blows from continent to ocean, but later of this season wind blows from ocean to continent. And April is the hottest month, and 15 to 20% rainfall occurs in this season. And some climatic extremes, is extreme climate এই সিজনে আমরা লক্ষ্য করি। এক্সট্রিম ক্লাইমেট কি? সেই এক্সট্রিম ক্লাইমেট যে কালবৈশাখী, নরওয়েস্টার, থান্ডার স্টর্ম, হেইল স্টর্ম, সাইক্লোন এই সময় সংঘটিত হয়। এগুলো এক্সট্রিম ক্লাইমেট বা এক্সট্রিম ওয়েদার। হ্যাঁ, এখন ক্রপ প্রোডাকশন এর ইফেক্ট কি? তোমার এই যে ডিপেন্ডিং অন রেইনফল, সিড অফ ভেরিয়াস ক্রপস, জুট, আউশ রাইস, আমন রাইস এই সমস্ত খরিফ ক্রপের সিড আমরা এই বৃষ্টির উপর ডিপেন্ড করে আমরা সুইং করি। তবে হেইল স্টর্ম যারা শিলাবৃষ্টি ফসলের ক্ষতি করে, কালবৈশাখী ফসলের গাছের বাড়িঘরের ক্ষতি করে। এবং বুরু রাইস, বাংলাদেশের আশীর্বাদ বুরু রাইস, এই বুরু রাইস আসার পর বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার হয়েছে। এই বুরু রাইস এই সময় আমরা মাঠে থাকে এবং আমরা এটা হারভেস্ট করি। বুরু রাইস ভেরি ইম্পর্টেন্ট রাইস বাংলাদেশের, যে বাংলাদেশের যে রাইসের চাহিদা আমনের চেয়ে এখন বুরু বেশি কি দিচ্ছে, এটার যোগান দিচ্ছে। তামিম, এবং অনেক গাছে নতুন মুকুল আসে, অনেক গাছ আছে শীতে ডরমেন্ট হয়ে যায়, শীতে অনেক গাছের অ্যাক্টিভিটি থাকে না। এই সিজন আসলে এই অনেক গাছের মুকুল বার্ড ব্রেক হয়, বার্ড কমেন্স হয়। এবং এটা তাহলে এইটাই হলো তোমার সেই আমরা যে স্প্রিং বলি, এই সিজনের প্রথমটাকে আমরা স্প্রিং বলি। আর এই যে তোমার এই সিজন যখন শুরু হবে মার্চ, এই মার্চটাই হলো আমাদের স্প্রিং। আমরা স্প্রিং এখানে লিখতেছি না, স্প্রিং না লিখে আমরা মার্চ টু মেটাকে আমরা ওয়ার্ম সামার বানিয়েছি, মানে এটা খরিফান, এগ্রোনমিরা এটাকে খরিফান বলে। এখন আসুন নেক্সট সিজন। হ্যাঁ আমি ঠিক করিনি কেন? সামার মনসুন রেইনি সিজন, সামার। হ্যাঁ সামার দেখো, এটা আবার সামার মনসুন রেইনি সিজন। এখানে হইলো সেই কুপনের যে এম ক্যাটাগরি, সেই এম ক্যাটাগরি বা মনসুন যে সিজন, সেই সিজনের বিষয় এখানে জড়িত। ট্রপিক্যাল মনসুন
AM ওপেন এটাকে লেখছে AM। মনসুন, মনসুন মানে কি মৌসুমী। যে মৌসুমী বিষয় ছিল সেটাই যে এই উইন্ড এটা মনসুন উইন্ড প্রবাহিত হবে। মনসুন উইন্ড কি? মনসুন উইন্ড হইল সেই উইন্ড যে উইন্ড তোমার এই সিজন চেঞ্জ হইলে তার দিক পরিবর্তন করে। যে উইন্ড সিজন চেঞ্জ হইলে তার ডিরেকশন চেঞ্জ করে সেটা হল মনসুন উইন্ড। এবং এই সিজনে তোমার এই উইন্ডে অশেন টু কন্টিনেন্ট হয়। অশেন টু কন্টিনেন্ট যে বায়ু সাগর থেকে মানে স্থলভাগের দিকে প্রবাহিত হবে, কন্টিনেন্টের দিকে প্রবাহিত হবে। কারণ কি এই সময় সূর্য থাকে কন্টিনেন্টের উপর, সূর্য মহাদেশের উপর থাকে, কাজেই মহাদেশ থাকে গরম, ওয়ার্ম থাকে মহাদেশ। আর যেহেতু সাগরের উপর সূর্য থাকে না, এই সময় সাগর ঠান্ডা থাকে, সাগরের পানি ঠান্ডা, যার কারণে তোমার সাগরের উপর থাকে হাই প্রেশার আর কন্টিনেন্টের উপর থাকে লো প্রেশার। কারণ কন্টিনেন্ট গরম থাকে, মনে রাখবা যেখানেই গরম সেখানেই লো প্রেশার, যেখানে ঠান্ডা সেখানেই হাই প্রেশার। এই কারণে এই বায়ু সাগরের হাই প্রেশার থেকে কন্টিনেন্টের লো প্রেশার দিকে ধাবিত হয়। যেহেতু বায়ু সাগর থেকে কন্টিনেন্টের দিকে আসতেছে এবং এই যেহেতু এটার সোর্স হলো কন্টিনেন্ট, যার কারণে এই বায়ু প্রচুর জলীয় বাষ্প ধারণ করে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায়। The wind carries a lot of water vapor since its source is ocean. Ocean যেহেতু এটার সোর্স, কাজে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এটাই হলো তোমার মনসুন ক্লাইমেট। এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই মনসুন ক্লাইমেট আছে। এশিয়াতে আছে বাংলাদেশ, মিয়ানমার, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পার্ট অফ ইন্ডিয়া মানে সাউথ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এখানে তোমার এই মনসুন উইন্ড আছে বা মনসুন আছে। এছাড়া পৃথিবীতে মনে করো যে আফ্রিকা মানে কোস্টাল রিজন অফ আফ্রিকা, সাউথ ইস্ট ইউএসএ, তারপরে তোমার অস্ট্রেলিয়া, ব্রাজিল, এখানে তোমার এই মনসুন জলবায়ু ওখানে আছে। অর্থাৎ পৃথিবীর এটার জলবায়ুর এই এটা হলো 15 to 30 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, উত্তর গোলার্ধে 15 থেকে 30 ডিগ্রি অক্ষাংশ এবং দক্ষিণ দিকে 15 থেকে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এর মধ্যে এই ক্লাইমেটটা বিরাজ করে। কারণ কি ওই যে সূর্য একবার সাগরের উপর যাচ্ছে, সূর্য আবার মহাদেশের উপর আসতেছে। কারণ সূর্য তো এক জায়গায় থাকবে না, যখন সাগরের উপর যাবে তখন সেখানে হাই প্রেশার থাকবে, আবার যখন সূর্য মহাদেশের উপর আসবে তখন সেখানে হাই প্রেশার হবে। যার কারণে এই পৃথিবীর এই যে অংশে এই ঘটনা ঘটতেছে সেখানে বায়ু তার দিক পরিবর্তন করতেছে। এই যে বায়ু দিক পরিবর্তন করতেছে সময়ের উপর ভিত্তি করে বা সিজনের ভিত্তিতে, এই যে বায়ুর দিক পরিবর্তন হচ্ছে, এই দিক পরিবর্তন করাই হলো তোমার মনসুন উইন্ড, মৌসুমী বায়ু। এই মনসুন উইন্ড যেখানে থাকবে সেই দেশগুলো হলো তোমার মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত। এবং বাংলাদেশ হলো তার একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল মনসুন ক্লাইমেটের। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, এটা অলরেডি কিছুটা বলা হয়ে গেছে যে ফরমেশন অফ মনসুন উইন্ড, যে যখন সূর্য মহাদেশের উপর আসবে এই যে গ্রীষ্মকালে মানে এই যে তোমার জুন জুলাই এই সময় সূর্য মহাদেশের উপর থাকে, তখন এই কন্টিনেন্ট মানে ওয়ার্ম হয়ে যায়, গরম হয়ে যায় এবং কন্টিনেন্টের উপরে যে অ্যাটমসফিয়ার সেটাও গরম হয়ে যায়। গরম হয়ে যেয়ে বায়ু উপরে চলে যায়, ঊর্ধ্বাকাশে চলে যায়, যার কারণে এখানে লো প্রেশার তৈরি হয়। আর সাগর থাকে সূর্য থেকে দূরবর্তী, সাগর ঠান্ডা থাকে, যার কারণে সাগরের উপর থাকে হাই প্রেশার। তখন এই প্রেশারের ফ্লাকচুয়েশন ঘটে। এই প্রেশারের ফ্লাকচুয়েশন ঘটার কারণেই বায়ু প্রবাহিত হয়, যে সেই উইন্ড ব্লুজ ফ্রম ocean to continent. And since this source of wind is the ocean, this wind carries a lot of water vapor and a lot of rains occur in this season. যেহেতু এই বায়ু প্রচুর জলীয় বাষ্প ধারণ করে, কাজেই এটা তোমার এই ঘটায় প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এটি তোমার ফরমেশন অফ মনসুন উইন্ড। তোমাদের একজন কিন্তু অ্যাটেন্ডেন্সটা রাখো, আমি টোটাল নাম্বারটা আমি দেখছি 259 এখানে আছে, তোমরা এই আমাকে অ্যাটেন্ডেন্সটা দিও আর কি। প্রচুর বৃষ্টিপাত ঘটে এই সময় আর কি। আমরা যে বলি ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি, এই মনসুন উইন্ডের কারণেই, এই মনসুন রেইনের কারণেই সেই ক্যাটস অ্যান্ড ডগ হয়, মুষলধারে বৃষ্টি হয়। একটা না 8 দিন 10 দিন 15 দিন বৃষ্টিপাত হয়, মানে সূর্যের কোনো দেখা নেই,
সারাদিন বৃষ্টি হচ্ছে, মানে আসলে এই বৃষ্টি এটাই আমাদের মানে বিষয়। এই বৃষ্টিটা এই যে এই সময় হচ্ছে, এই বৃষ্টি আমাদের তেমন কাজে লাগে না, কাজে কম লাগে। কিছু কিছু তোমার বেনিফিশিয়াল ইফেক্ট আছে অবশ্যই, কিন্তু ক্রপ প্রোডাকশনের ক্ষেত্রে এটার ইফেক্ট কম। এই বৃষ্টি যদি সারা বছর ব্যাপী হইতো, বাংলাদেশে কোনো সেচই লাগতো না, এই বৃষ্টিতেই বাংলাদেশের এগ্রিকালচার কিন্তু সাকসেসফুল হইতো। এটা কি হলো? হ্যাঁ, এটা বাংলাদেশে যেটা হয়, গবেষণা করে দেখা গেছে যে এই মনসুন উইন্ডের এই থ্রাস্ট প্রথম আসে এই জুনের প্রথমে বাংলাদেশের চিটাগাঙে এই মৌসুম বায়ুটা আসে। ইয়ার টু ইয়ার 7 থেকে 10 দিন ভেরি করতে পারে। তোমার এটা 1 জুলাই থেকে ধরা হয়, 1 জুলাই এই মনসুন বায়ু বাংলাদেশের চিটাগাং কোস্টে আসে, এবং সেটা আস্তে আস্তে উত্তর দিকে ধাবিত হইতে থাকে। ধাবিত হইতে হইতে এইটা মনে করো যে প্রায় 1 থেকে 2 সপ্তাহ, এটা কিন্তু অত বায়ু না, মানে সাইক্লোনের মতো বায়ু না, বায়ুটার প্রবাহ অত্যন্ত আস্তে আস্তে হয়। দেখো যে আস্তে আস্তে মেঘ সরতেছে, বায়ু আসতেছে, আস্তে আস্তে মেঘ নিয়ে আসতেছে, এই বায়ু প্রবাহিত হবে। এবং এটা যদি চিটাগাং কোস্টে ধরো যদি 1 জুন আসে, এটা 1 থেকে 2 সপ্তাহ লাগবে দিনাজপুর ক্রস করে ইন্ডিয়া চলে যেতে। এবং যতক্ষণ এটা ক্রস করবে এবং যে এলাকা দিয়ে ক্রস করবে সেই এলাকায় বৃষ্টিপাত হবে, অনর্গল বৃষ্টি হবে। এবং কখনো কখনো সারা বাংলাদেশ ব্যাপী এই উইন্ড ক্রস করবে, সারা বাংলাদেশ ব্যাপী কোন একটা মেঘের একটা খণ্ড, একটা বিশাল মেঘ, এই মনসুন উইন্ড নিয়ে আসতেছে একটা মেঘ, সেটা সারা বাংলাদেশ ব্যাপী এটা ক্রস করবে। এবং পৃথিবীর অনেক এলাকা আছে যেখানে বৃষ্টিপাত সারা বছর হয় না। এই মৌসুমী বৃষ্টিপাত যখন হয় তখন তারা এই বৃষ্টিপাতটা পায়। যেমন নর্থ বেঙ্গল, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, এই রিজিয়নে কিন্তু নর্মাল বৃষ্টিপাত কম হয়। যখন এই মৌসুমী বৃষ্টিটা যখন হয় এই সময়ে, তখন ওইখানে তখন বৃষ্টিপাতটা হয়। এবং এই একটা থ্রাস্ট যখন আসবে, 7 থেকে 10 দিন বা 2 সপ্তাহ বৃষ্টি হবে, তারপরে আবার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আবার ফাইন ওয়েদার যাবে, অল্টারনেট করবে। কিছুদিন যাবে বৃষ্টি, তারপরে আবার ফাইন ওয়েদার যাবে, পরিষ্কার সূর্য আসবে, তারপরে আবার আরেকটা থ্রাস্ট আসবে। এভাবে অল্টারনেটিভলি কিছুদিন বৃষ্টি যাবে, কিছুদিন ফাইন ওয়েদার যাবে, এইভাবে এটা ঘটতে থাকবে। দেখো এই যে সিজনে এই যে আমরা এই যে ধান, তোমার এই যে আবুজ ধান এই সময় চাষ করে। সিগনিফিকেন্স কি? যে কন্টিনিউয়াস রেইন যখন হয়, 1 থেকে 2 সপ্তাহ কন্টিনিউয়াস রেইন হইতে পারে, এটাকে বলি অরোগ্রাফিক প্রিসিপিটেশন, অরোগ্রাফিক বৃষ্টিপাত। এটা আমরা পড়াবো ওয়াটার সেক্টরে হাইওয়ে পড়াবে অরোগ্রাফিক বৃষ্টিপাত। অরোগ্রাফিক বৃষ্টিপাত মানে তোমার এই যখন এই তোমার উইন্ডটা আসবে পানি জলীয়বাষ্প নিয়ে, এটা পাহাড়ের গা বেয়ে উঠতে থাকবে। বাংলাদেশে অনেকগুলো পাহাড় আছে, বা ইন্ডিয়ান অ্যাটাচমেন্টে গারো পাহাড় আছে। এই পাহাড়ের গা বেয়ে যখন উঠতে থাকবে, তখন বৃষ্টিপাতটা হবে। এবং এই তোমার বাংলাদেশে বৃষ্টি হবে, এবং আসাম, মেঘালয়, গারো রিজনে বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি হবে। এবং তোমার 75% রেইনফল এই সিজনে ঘটবে। এবং তোমার এই যে আমন সিজন, আউট সিজন, তোমার এই সিজনে আমরা চাষ করি, হেভি রেইন বন্যা তৈরি করবে, এবং ফটোসিনথেসিস কমে যাবে, কারণ ক্লাউড যখন থাকবে ফটোসিনথেসিস কম হবে, তো ডিজিজ, ইনসেক্ট এগুলোর আক্রমণ বেড়ে যাবে। কারণ যখন আর্দ্র থাকবে বায়ু, ময়েশ্চার বেশি থাকবে, তখন এদের আক্রমণ বেড়ে যাবে, অনেক জায়গায় ওয়াটারলক পরিস্থিতি তৈরি হবে। তবে হ্যাঁ, ভালো দিক আছে। কি ভালো দিক বলো দেখি? এই যখন লেখা আছে এখানে পয়েন্ট, সয়েল ফার্টিলিটি বৃদ্ধি পাবে। কারণ যখন বন্যা হবে বা যখন ফ্লাড প্লেন প্লাবিত হবে এই রেইন ওয়াটার দ্বারা, আপার স্ট্রিম থেকে যখন পানি আসবে, জোয়ারের পানি যখন আসবে বা আপার স্ট্রিম থেকে যখন পানি নেমে আসবে, তখন তারা পলি ধারণ করে সিল্টেশন হয়। এই সিল্টেশনের মাধ্যমে সয়েল ফার্টিলিটি বৃদ্ধি পায়। আরেকটা উপকার আছে, বাংলাদেশ আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে কোনো কোনো এলাকা। এই যে যখন এই পানি যখন নেমে যাবে ওখান থেকে, ইন্ডিয়া থেকে যখন মানে প্রচুর পানি নেমে আসতেছে, সেই পানি সিল্ট এবং স্যান্ড নিয়ে আসতেছে। একদিকে ফার্টিলিটি বৃদ্ধি পাচ্ছে,
আর ওদিকে ল্যান্ড উঁচু হচ্ছে, এলিভেট হচ্ছে, যার কারণে কিন্তু আমাদের নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে এবং সেই নদী কেটে কেটে আমরা মাটি নিয়ে আসতেছি। আগে এটা আমাদের জন্য এত ইম্পর্টেন্স ছিল না, কিন্তু এটা আমাদের জন্য এখন আমরা মনে করি তেমন অসুবিধা নাই। নদী কেটে কেটে নদী গভীর করে আমরা বালি নিয়ে আসতেছি, এসে আমরা সেই বালিতে রাস্তাঘাট বাড়ি ঘর আমরা বিটিউসা করতেছি। আর একটা কিছু গ্রাউন্ড ওয়াটার রিসার্চ, বাংলাদেশে গ্রাউন্ড ওয়াটার শুধু ডিসচার্জ করতেছি আমরা ইরিগেশনে বা আদার্স কমার্শিয়াল পারপাসে বা হাউস হোল্ড পারপাসে, পাম্প দিয়ে খালি পানি উঠাচ্ছি, কোনো রিসার্চ নাই। কিন্তু এই সিজনে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মাধ্যমে গ্রাউন্ড ওয়াটার রিসার্চ হচ্ছে, ন্যাচারাল রিসার্চ, যদি সেটা টোটালি ফিল আপ হচ্ছে না, কিন্তু গ্রাউন্ড ওয়াটার রিসার্চ হচ্ছে এই বৃষ্টিপাত দ্বারা। এরপরেও কিন্তু সেই রিসার্চটা কমপ্লিট হচ্ছে না, ডিফিসিট থেকে যাচ্ছে, বিদায় আমাদের ওয়াটার টেবিল আস্তে আস্তে নিচে নেমে একটা দিলেই হবে। তো এই বৃষ্টিপাত না থাকলে অবস্থা আরো ভয়াবহ হবে। আমাদের উপকারিতা, তাহলে অনেক অপকারিতা আছে, কিন্তু তার মধ্যে কয়েকটা উপকারিতা দেখো। গ্রাউন্ড ওয়াটার রিসার্চ হচ্ছে, সয়েল ফার্টিলিটি বৃদ্ধি পাচ্ছে, সিল্টেশন হচ্ছে, আমরা আমাদের সয়েল পাচ্ছি সেখান থেকে। এরকম কেন এরা? তারপরে লাস্ট স্যার অরোগ্রাফিক প্রেসিপিটেশনে যে বললেন যে পাহাড়ের গা বেয়ে ওঠে, স্যার মানে এটা বুঝিনি স্যার আসলে। হ্যাঁ না, এটা বিস্তারিত পড়াবে। এটা অরোগ্রাফিক প্রেসিপিটেশন হইলো যে পাহাড়ের গা বেয়ে যখন সাগর থেকে যখন বায়ুটা আসবে জলীয় বাষ্প, সেই বায়ু পাহাড়ের গা বেয়ে উঠতে থাকবে, পাহাড়ের গা বেয়ে উঠতে উঠতে এবং সেই পাহাড়ের গায়ে সেই বৃষ্টিপাতটা ঘটাবে, এবং তার পাহাড়ের উল্টা পাশে এবং ম্যাক্সিমাম বৃষ্টিপাত হবে তোমার 3 কিলোমিটার পর্যন্ত এই বৃষ্টিপাতটা হয়। আমি তো খুঁজে পাচ্ছি না, এটা আমি বিরাট ভেজালে আছি। 3 কিলোমিটার পর্যন্ত ম্যাক্সিমাম বৃষ্টিপাত হবে। তারপরে এই বাতাসটা যখন পাহাড় টপকিয়ে বিপরীত দিকে চলে যাবে, সেখানে বৃষ্টিপাত হবে না। এই জন্য তোমার অরোগ্রাফিক প্রেসিপিটেশন, এটা হাই সার্ভিস উঠবে কেন স্যার? তাহলে ওই আমার রুমে বাতাস কি করবে? বাতাস যখন আসতেছে সাগর থেকে সেটা হবে, কারণ বাংলাদেশ হলো লোল্যান্ড, বাংলাদেশের উপরে যখন বৃষ্টিটা মানে উত্তর দিকে যেতে থাকবে, তখন সামনে তো পাহাড়ই বাজে, কিছু পাহাড় বাজে তোমার চিটাগাং রিজিয়নে, কিছু পাহাড় তোমার ময়মনসিংহ গারো রিজিয়নে, আর বাংলাদেশের পর ইন্ডিয়া উঁচু, বাংলাদেশের চেয়ে ইন্ডিয়া উঁচু, ইন্ডিয়ান বর্ডারের পরে ইন্ডিয়া উঁচু, সেই যে উঁচু তার একটা ধাক্কা বাতাসের মধ্যে লাগে, সেই উঁচুর একটা ধাক্কা বায়ু প্রবাহের উপর লাগে, বিদায় বাংলাদেশে বৃষ্টিটা হয়। ম্যাক্সিমাম বৃষ্টি বাংলাদেশেই হয়, ইন্ডিয়াতে বৃষ্টি কম হয়, বাংলাদেশে বৃষ্টি বেশি হয়, কারণ ইন্ডিয়া উঁচু, যেহেতু ইন্ডিয়া উঁচু, এটা একটা পাহাড় হিসেবে কাজ করতেছে বাংলাদেশের জন্য। এই জন্য এনটিআর বাংলাদেশ বৃষ্টিটা হচ্ছে, ইন্ডিয়াতে বাংলাদেশে বৃষ্টি বেশি হয়। ওকে, লাস্টলি আমার 2 মিনিট আছে, 2 মিনিটে এটা শেষ করে দিব। অটাম, এই অটাম সিজন, এটা দেখো একটা শর্ট সিজন 2 মাসের, মিড অক্টোবর টু মিড ডিসেম্বর, যেটা আমার একটা শর্ট পিরিয়ড। এখানে আবার বাতাস ঘুরে যায়, এটার সিজনের প্রথম দিকে বায়ু প্রবাহ তোমার অসীম টু কন্টিনেন্ট থাকে, কিন্তু সিজনের শেষে এটা বাতাসটা ঘুরে যায়, এটা মানে ইন্টারিম পিরিয়ড। তখন এই শীতের আবির্ভাব নিয়ে আসে এবং এটা বায়ু তখন অসীম টু কন্টিনেন্ট হইতে থাকে আস্তে আস্তে, এবং এটা তোমার আকাশ আস্তে আস্তে পরিষ্কার হইতে থাকে। স্যার কন্টিনেন্ট তো অসীম হবে না, আপনি যে বলেন ঘুরে যায়? হ্যাঁ হ্যাঁ, তখন কন্টিনেন্ট অসীম হবে, রাইট। যখন ঘুরে গেল তখন কন্টিনেন্ট অসীম হবে শেষের দিকে, সিজনের শেষের দিকে। কারণ ওয়ার্ম সামারে যে অবস্থা, এই সিজনে তার রিভার্স। ওয়ার্ম সামারেও থাকে মিক্সড মোড উইন্ড ডিরেকশন, অটামেও এটা মিক্সড মোড, তবে রিভার্স সিচুয়েশন এখানে। এবং এখানে এসে স্কাই পরিষ্কার হতে থাকে, আকাশ পরিষ্কার হতে থাকে, তবে কোথাও কোথাও মেঘ কিছু থাকতে পারে, তারপর সাদা মেঘের ওই যেগুলা সাদা মেঘ থাকে কোথাও কোথাও, আকাশ পরিষ্কার হতে থাকে পেজা তুলার মতো। হ্যাঁ, বেজা তুলের মতো পরিষ্কার হইতে হইতে উইন্টারে এসে আর কোনো ক্লাউডই থাকে। এখন কিন্তু আকাশে কোনো ক্লাউড নেই, অটামে কিছু ক্লাউড থাকে। বৃষ্টিপাত হয় মাত্র 5% বৃষ্টিপাত হয়। এবার আসো এই সিজনের উপকারিতা কি? আমন সিজন এই সিজনে হারভেস্ট করে, ভেরি ইম্পর্টেন্ট। আগে কিন্তু রাইস বলতে আমন রাইসই ছিল বাংলাদেশ, আর কোনো রাইস ছিল না, আমন রাইস আর স্পোরাডিক আবশ্যক। তো এই সিজনে আমরা আমন চাষ করি, ভেরি ইম্পর্টেন্ট রাইস, সিডবেড তৈরি করি, এবং এটা বাংলাদেশে কৃষকের জন্য এটা হলো নববর্ষ। আমরা তো নববর্ষ পালন করি জানুয়ারি বা বৈশাখ। কৃষকের কৃষির যে প্র্যাকটিস, এগ্রিকালচারাল প্র্যাকটিসের জন্য এটা তার নববর্ষ। কারণ সামারের পানি আসে, পানি নেমে যায়, পানি সরে যায়, সামারে জমি থাকে জলাবদ্ধ, বৃষ্টি থাকে, কৃষক অনেকটা আইডিয়াল হয়ে পড়ে, অলস হয়ে পড়ে। কিন্তু এই সিজনে এসে কৃষক
তার মেশিনারিজ, তার লাঙ্গল, তার এগ্রিকালচারাল ইকুইপমেন্ট সে মাঠে নিয়ে যায়। মাঠে নিয়ে যায়, সে সিড বেড তৈরি করে, জমি চাষ করে, নতুন ফসল ফলায়। এবং এই সিজনটা কৃষির মানে বছরের নববর্ষ, মানে এগ্রিকালচারের নববর্ষ হইলো তোমার এই অটাম। এখানে কৃষক তার কৃষির যাত্রা শুরু করে এবং তার ফসল ফলানোর জন্য তার যে প্র্যাকটিস, জমি চাষ দেওয়া, সিড বেড তৈরি করা, এগুলা সে মানে মানে তোমার উইড পরিষ্কার করা, সেগুলা এই প্র্যাকটিসগুলো এই সময় করে। ওকে, দিস ইজ অল অ্যাবাউট বাংলাদেশ ক্লাইমেট। আমরা এই তোমাদের সিলেবাসের প্রথম যে চ্যাপ্টার সেটা আজকে কমপ্লিট হয়ে গেল। এই আমরা মনে 3টা লেকচার দিলাম, 3 লেকচারের মাধ্যমে এটা কমপ্লিট হয়ে গেল। আজকের দিয়ে দিব আমি তোমাদের লেকচারের এটা কপি দিয়ে দিব। আর তোমরা একজন আমাকে ওই অ্যাটেন্ডেন্সের এটা দিয়ে দিও, সেটা দিয়ে দিও। ওকে, আজকে পর্যন্ত এটাই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, সময় খুব বেশি নাই। স্যার এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে যে তোমার এই যে ডিসক্রাইব মনসুন ক্লাইমেট, মনে করো ফর এক্সাম্পল ডিসক্রাইব মনসুন ক্লাইমেট, হাউ মনসুন উইন্ড ইজ ফর্ম। আর দিতে পারে যে রাইট ডাউন দ্য ইমপ্লিকেশন অফ মনে করো যে অটাম ক্লাইমেট বা ইমপ্লিকেশন অফ উইন্টার সিজন। সব ইনফরমেশন লিখতে হবে। কোনটা বললা? মানে স্যার এই প্রশ্নগুলো যখন ডেসক্রাইব বলবে সব ইনফরমেশন লিখতে হবে। ওই যে বললাম 3টা ইম্পর্টেন্ট, টেম্পারেচার, রেইনফল। টেম্পারেচার ইনফরমেশন দিবা, রেইনফলের ইনফরমেশন দিবা, আর ওই যে ডিরেকশন অফ উইন্ডের ইনফরমেশন দিবা। এই মিনিমাম বেসিক পয়েন্ট হলো। আর যদি মানে হাউ মনসুন উইন্ড ইজ ফর্ম, মনসুন জলবায়ু কিভাবে গঠিত হয়, মনসুন উইন্ড কিভাবে ফর্ম করে, তখন এই যে প্রসেসটা দিতে হবে। এই স্লাইডে আছে, তোমরা পেয়ে যাবে এই স্লাইড থেকে। তোমরা ম্যাক্সিমামই এই স্লাইড থেকে পেয়ে যাবে, অসুবিধা হবে না। স্যার ইমপ্লিকেশন বলতে কি আমরা মেইনলি বোঝাচ্ছে যে মানে এই সিজনটাতে আমরা কি কি করি, মানে যে আমন সিজন হারভেস্ট বা হচ্ছে সিড বেড প্রিপারেশন, এগুলা আর কি। হ্যাঁ, ইমপ্লিকেশন বা ইফেক্ট একই বিষয়। বা যে ডিজিজ পেস্ট কোন সিজনে বেশি আক্রমণ করে, কোন সিজনে কম আক্রমণ করে, এগুলো ইমপ্লিকেশন বা ইফেক্ট। এভাবে চিন্তা করলেই হবে। ওকে, আমি লিভ করতেছি কারণ সময় শেষ। তোমাদের মনে আমার অন্য ক্লাস আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকো তোমরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।